লোকজন বলছে মমতা ব্যানার্জি চোরেদের এনার্জি, যত চোর সবার নেতা হচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। খুব বেশি পড়ে গেছে নাকি? আমার সাথে বলুন, একটু গরম করতে হয়, ওয়ার্ম আপ করতে হয়। হ্যাঁ, ভারত মাতা কি। পেছনে হাত উঠলো না, খুব ঠান্ডা, জ্যাকেটের পকেটের মধ্যে হাত ঢুকিয়ে দিয়েছে। হাত তুলে ভারত মায়ের নামে জয়ধ্বনি দিতে হবে। ওখানে কম্বল বিলি হচ্ছে না, কম্বল অব্দি পৌঁছানো যায়। ভারত মাতা কি, ভারত মাতা কি। মহান দেশের মহান নেতা নরেন্দ্র মোদী, নরেন্দ্র মোদী, জেপি নাড্ডা, জেপি নাড্ডা, ভারত মাতা কি। এবার সেই লোকটার নামে জয়ধ্বনি দিতে হবে, যার নাম শুনলে বলে তৃণমূলের নেতারা ঘুমের মতো চমকে চমকে ওঠে। কি নাম? অমিত শাহ, অমিত শাহ। ভারত মাতা কি। বন্ধুগণ, আজকে এই বাগডহরে আমাদের বাহাদুরপুর অঞ্চল, সেই বাহাদুরপুর অঞ্চলে আমাদের যে সভা, এই সভায় আমাদের সামনে অনেক নেতৃত্ব আছে। এই জেলা আমরা নতুন জেলা, সাংগঠনিক জেলা তৈরি করেছি। সেই সাংগঠনিক জেলার নতুন তরুণ তুর্কি সভাপতি সৌমেন মণ্ডল, সৌমেন মণ্ডলকে জোরে হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানাই। আমাদের এই জেলার পুরনো নেতা, যিনি আমাদের শুধু এই জেলার নেতা না, রাজ্যের সম্পাদকের দায়িত্ব সামলাচ্ছেন, ঘোষেদের ঘোষ গৌরী শঙ্কর ঘোষ, জোরে হাততালি দিয়ে স্বাগত জানাই। যে বিধানসভা কেউ ভাবিনি আমরা জিততে পারি, সেই বিধানসভা গৌরীরা জিতে আমাদের ভারতীয় জনতা পার্টিকে উপহার দিয়েছে, ভারতীয় জনতা পার্টির মান বাড়িয়েছে। উপস্থিত আছেন আমাদের রাজ্যের নেতা, দুজনকে আমরা বিভাগে দায়িত্ব দিয়েছি। একজন বনগাঁ জেলার সভাপতি ছিলেন আগে, আর একজন বারাসাতের সভাপতি ছিলেন। রমাপদ পাল, রামপদ পাল আর তাপস মিত্র, জোরে হাততালি দিয়ে দুজনকে স্বাগত জানাই। ওদিকে আছে আমাদের গৌতম দা, ইস্কন মন্দিরের ওখানে বাড়ি, নদীয়ার নরেন নিমায় আমাদের। আর এদিকে আছে আমাদের প্রকাশ চৌধুরী দা, পাশের জেলা থেকে এসছেন, আমাদের জেলার ইনচার্জ, জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। এছাড়াও আমাদের জেলার জিএসরা আছেন, সৌমেন মণ্ডল, চন্দন মণ্ডল, কার্তিক সরকার, আভা মণ্ডল, জোরে সবাইকে একবারে হাততালি দিয়ে। আমাদের দুজন মণ্ডল সভাপতি আছে এখানে নাকি? রাম মণ্ডল, চারজন আছে, চারজনই আছে। আচ্ছা, রাম মণ্ডল, সুজিত হালদার, কানন মণ্ডল, মধুসূদন সরকার আছে, আছে। হাততালি দিয়ে সবাই মিলে স্বাগত জানান। আর এই বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েত 14টা মেম্বার আমরা জিতেছিলাম, তাই কিনা? 14টা জিতেছিলাম কিনা? হ্যাঁ, কিন্তু পঞ্চায়েত প্রধান আমাদেরকে করতে দেয়নি। সব চোরগুলো একসাথে বিক্রি হয়ে গেছে কংগ্রেস সিপিএম, হয়েছে কিনা? ওরা বিক্রি হবে, হোক, বিজেপি বিক্রি হবে না। আমাদের বাহাদুরপুর গ্রাম পঞ্চায়েতের বিরোধী নেত্রী দীপা দাস, জোরে হাততালি দিয়ে তাকে স্বাগত জানাই। আমাদের 7খানা মোর্চা আছে, এক এক মোর্চার আমি নাম বলছি। মহিলা মোর্চা, যুব মোর্চা, কিষাণ মোর্চা, এসসি মোর্চা, এসটি মোর্চা, ওবিসি মোর্চা, এদের সভাপতিদেরকে জোরে হাততালি দিয়ে স্বাগত জানাবেন। সংখ্যালঘু মোর্চা, হ্যাঁ, সংখ্যালঘু মোর্চা বাদ পড়ে গেছিল বন্ধুগণ। এবং তারপরে একবার হাততালিটা আপনাদের জন্য নেবেন, এত অত্যাচারের পরেও যারা ভারতীয় জনতা পার্টি হয়ে লড়াই করছেন, আপনাদেরকে আমি হাততালি দিয়ে আপনাদেরকে ধন্যবাদ জানাই। আজকে গৌরীদা আমার আগে বক্তব্য রাখলেন। আপনারা জানেন বিধানসভা নির্বাচন হয়ে গেছে, আমরা স্বপ্ন দেখেছিলাম 200 আসন জিতব, আমরা সরকার করব, সরকার আমরা করতাম। একটু ভুল হয়ে গেছে, সে ভুল আমি জনসভায় বলবো না, আমাদের বৈঠকে আমরা সেই আলোচনা করি। কিন্তু 77টি সিট জেতার পর, পঞ্চায়েতে ভোট লুট, এত ভোট লুট হওয়ার পর
আমরা প্রমাণ করে দিয়েছি বিরোধী হিসাবে যদি তৃণমূল কংগ্রেসের সামনে চোখে চোখ রেখে যদি কেউ লড়াই করতে পারে সেটা কংগ্রেস বা সিপিএম নয়, একমাত্র ভারতীয় জনতা পার্টি পারে, নরেন্দ্র মোদী সরকার পারে। আমরা সেই দল যারা লড়াই করে আজকে নরেন্দ্র মোদীর নেতৃত্বে আমাদের এই দেশ সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে, আর উল্টো দিকে পশ্চিমবঙ্গ পিছনের দিকে যাচ্ছে। আজকে এই যে আপনাদের লোকসভার এই বিধানসভার অন্তর্গত নসিপুর ব্রিজ কতদিন কাজ আটকে ছিল, কি আটকে ছিল কিনা বলুন? আপনারা বিধায়ক জিতেছেন, আপনাদের বিধায়ক রেলমন্ত্রীর সাথে কথা বলে নসিপুর ব্রিজ খোলার ব্যবস্থা করে দিয়েছে। এরপরে মুর্শিদাবাদ স্টেশন জংশনে পরিণত হবে, সেখান থেকে ট্রেন। মোদী সরকার কাজ করে, মোদী সরকার ডায়লগ মারে না, দিদিমণির মতো মিথ্যে কথা বলে। আর দিদিমণি তো এখন চোরেদের এনার্জি হয়ে গেছে। লোকজন বলছে মমতা ব্যানার্জি চোরেদের এনার্জি। যত চোর সবার নেতা হচ্ছে কে? মমতা বন্দ্যোপাধ্যায়। যত চোর আর তৃণমূল কংগ্রেসের বিধায়ক, সাংসদ, পঞ্চায়েত মেম্বার, সমিতির মেম্বার, জেলা পরিষদের মেম্বার একটাকেও পাবে না যে চুরি করেনি। প্রত্যেকে চুরি করেছে। সেই জন্য তৃণমূল কংগ্রেসের যদি পৃথিবীতে এরকম নিয়ম থাকতো যে চুরি করার জন্য ওয়ার্ল্ড রেকর্ডের নাম ওঠে, সবার আগে তৃণমূল কংগ্রেস নামক দলের নাম। কি কি চুরি করেছে? গ্রামের মানুষের পায়খানা চুরি করেছে। গ্রামের মানুষ বলে যে আমার পায়খানা খেয়ে নিয়েছে। আমরা ভাবতাম যে কি হয়, কেমন নেতা পায়খানা খায়। এখন বুঝলাম যে কিভাবে কাঠমানি নিয়ে পায়খানা চুরি করছে। প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর চুরি করেছে, রেশন কার্ডে আপনাদের রেশন চুরি করেছে, রাস্তা চুরি করেছে। প্রধানমন্ত্রী সড়ক যোজনার কাঠমানি রাস্তা খেয়েছে। শেষের লেটেস্ট হলো জ্যোতিপ্রিয় মল্লিক ধরা পড়লো যে রেশনের চাল চুরি করেছিল। তো ভালো কথা, তৃণমূলের এক প্রাক্তন কাউন্সিলর বলছে দাদা আমার বউ চুরি করেছে। আর যদি ভারতবর্ষে অনেক নেতা অনেক কিছু চুরি করেছে, কারণ বউ চুরি করেছে বাপের জন্য, শুনে নেন আপনারা। আমরা বলছি না, তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর বলছে, প্রাক্তন কাউন্সিলর। সে কি বলছে? বলছে আমার বউকে নিয়ে দার্জিলিং ঘুরতে চলে গেছিল জ্যোতিপ্রিয়। ভাবুন কোন পার্টি, কোন রাজনৈতিক দল, যে রাজনৈতিক দল যারা করে, দেখে আমার গলার আওয়াজ যতদূর যাচ্ছে, তারা সেই দিদিরা যাদের বাড়ির মানুষেরা তৃণমূল কংগ্রেস এখনো করেন, জয় বাংলা করে চিৎকার করেন। একবার ভাববেন, কেন ভাববেন? কয়েকদিন আগে গল্প হচ্ছিল যে পার্থ চট্টোপাধ্যায়ের কথা বান্ধবী আর জ্যোতিপ্রিয় মল্লিকের কথা বান্ধবী। তো তখন তৃণমূল নেতা মদন দাকে বলেছে, মদন দা সবার উপরে, মদন দাকে বলেছে দাদা জ্যোতিপ্রিয়দার বান্ধবী খুঁজে পাওয়া গেছে। বলে বান্ধবী দেখা ভালো, আমার তো 4-5টা বান্ধবী আছে। তাই তৃণমূল কংগ্রেস নেতা বউরা মায়েরা যারা বাড়ির লোকটাকে তৃণমূল কংগ্রেস করতে পাঠাচ্ছে, যাওয়ার আগে ভালো করে বেঁধে রেখে পাঠাবেন, নাহলে আপনার সংসার টিকবে না। ও দেখবেন 5টা বান্ধবী নিয়ে আপনাকে ছেড়ে পর্যন্ত চলে গেছে। তৃণমূল নেতারা কারো হয় না। এই তৃণমূল কংগ্রেসের অবস্থা। আজকে আমাদের এখানে শ্যামাপ্রসাদ মুখার্জির মূর্তি আছে। আমাদের গণিতা বলছিলেন যে আমরা আবেদন জানিয়েছিলাম ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জির 2টো মূর্তি এখানে বসানোর জন্য, একটা জিয়াগঞ্জে, একটা আজিমগঞ্জে। সে সময় ভারতীয় জনতা পার্টি একটা লালবাগে আর একটা জিয়াগঞ্জে। সেই সময় ভারতীয় জনতা পার্টি ছোট পার্টি ছিল, অত ভোট ছিল না আমাদের। আমরা মিউনিসিপ্যালিটিকে বলেছিলাম, মিউনিসিপ্যালিটি রাজি হয়ে গেছে। কিন্তু মনে রাখবেন, এই ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই ব্যক্তি যার জন্য আজকে মুর্শিদাবাদ জেলা আজকে ভারতবর্ষের সাথে আছে। তাহলে এই জেলা পাকিস্তানে থাকতো, বাংলাদেশে থাকতো। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি সেই নেতা যার বলিদানের জন্য জম্মু কাশ্মীর ভারতবর্ষের অঙ্গে পরিণত হয়েছে। আর জম্মু কাশ্মীর থেকে 370 ধারা আমরা বাতিল করতে পেরেছি। আয়ুষ্মান ভারতের মাধ্যমে আমাদের সরকার মানুষকে 5 লক্ষ টাকা করে চিকিৎসার ব্যবস্থা করে। দিদিমণিকে বলা হয়েছিল, আমাদের মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল যে আপনি আয়ুষ্মান ভারতে ঢুকুন। মাননীয় প্রধানমন্ত্রীর কার্ড গরিব মানুষের কাছে যাচ্ছে, গরিব মানুষকে এই চিকিৎসা নিতে দিন। মুখ্যমন্ত্রী বললেন কি, আয়ুষ্মান কার্ডে নরেন্দ্র মোদীর ছবি থাকে, তাই আয়ুষ্মান কার্ড চালু করা যাবে না। আরে দিদি, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, তো আয়ুষ্মান কার্ডে কি নরেন্দ্র মোদীর ছবি থাকবে না? তো কি পাকিস্তানের প্রধানমন্ত্রীর ছবি থাকবে নাকি বাংলাদেশের প্রধানমন্ত্রীর ছবি থাকবে? আপনি আপনার ছবি লাগান, তার সাথে নরেন্দ্র মোদীর ছবি লাগান। তার কারণ এই যে আয়ুষ্মান ভারত প্রকল্প এখানে চালু হলো না,
বন্ধুগণ, আপনারা ভাববেন ক্ষতি কার হলো? সুকান্ত মজুমদারের ক্ষতি হবে না, কারণ আমি সাংসদ, আমি সব হসপিটালে ভর্তি হতে পারবো, আমার কেন্দ্র সরকারের কার্ড আছে। আপনার মুখ্যমন্ত্রীর কোনো ক্ষতি হবে না, মুখ্যমন্ত্রীর জন্য সরকারি হসপিটাল আছে, তার ভাইপোর কোনো ক্ষতি হবে না, তার জন্য সরকারি থেকে বেসরকারি হসপিটাল আছে। ক্ষতি হবে কার? ক্ষতি হবে আপনার, আমার ভাইদের, আমার বোনেদের মতো গরিব মানুষেরা যারা আছে, যাদের হসপিটালে ভর্তি হওয়ার শক্তি নেই। এখানে মেডিকেল কলেজে গেলে নামের মাত্র নীল সাদা বিল্ডিং, স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে গেলে চিকিৎসা হয় না, বেড পাওয়া যায় না, বারান্দায় শুয়ে থাকতে হয়। কি আমি ঠিক বলছি? ঠিক বলছি কিনা আপনারা বলুন? স্বাস্থ্যসাথী কার্ড নিয়ে বারান্দায় শুয়ে থাকতে হয়, আর ডাক্তারবাবু দেখার পর বলে জটিল রোগ হয়েছে, রেফার টু কলকাতা। কি বলে? বলে কিনা? আর কলকাতায় গিয়ে দেখবেন চিকিৎসা হচ্ছে না, লাঠি খাচ্ছে। চিকিৎসা কোথায় হবে? সব থেকে ভালো হসপিটাল SSKM, যাকে আমরা পিজি হসপিটাল বলি, সেই পিজি হসপিটালে তো তৃণমূলের বেজিগুলো ঢুকে আছে। পিজি হসপিটালে তৃণমূলের বেজিগুলো ঢুকে গেছে, যারা চুরি করেছে, চোর। কালীঘাটের কাকু চেনেন কিনা? হ্যাঁ, সে কালীঘাটের কাকু কোথায় শুয়ে আছে? পিজি হসপিটালে শুয়ে আছে, যেখানে আপনার বাড়ির অসুস্থ মানুষদের বেড পাওয়ার কথা। কিছুদিন আগে একটা বাচ্চা ছেলে অসুস্থ থাকার জন্য পিজি হসপিটালে গেছিল, মা বাবা নিয়ে গেছিল, বেড পায়নি। বাচ্চা ছেলে 10 বছর বয়স না, সে মারা গেল। এই দায় কার? এই দায় আর কারো না, আমাদের অপদার্থ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার দায়, সেই মৃত্যুর জন্য দায়ী। এবং এটা মৃত্যু নয়, এটা খুন, আর সেই খুনির নাম মমতা বন্দ্যোপাধ্যায়, আর কেউ না। আপনার বাড়ির গরিব মানুষটা, যে মানুষটা চিকিৎসা না পেয়ে মারা যাচ্ছে, তার জন্য প্রধানমন্ত্রী আয়ুষ্মান কার্ডের দাম আছে, মূল্য আছে। আজকে আমাদের সভাপতি বলছিল, আপনাদের জন্য নরেন্দ্র মোদী সরকার বিশ্বকর্মা যোজনার ব্যবস্থা করে। বিশ্বকর্মা যোজনায় আপনাদের ট্রেনিং দেওয়া হবে। যারা ছোটখাটো কাজ করে, মুচির কাজ করে, যারা নাপিতের কাজ করে, যারা ডালা বানায়, ফুলের কাজ করে, এরকম 18খানা সম্প্রদায়ের মানুষ আছে যারা বিভিন্ন কাজ করে, তাদের জন্য বিশ্বকর্মা যোজনার ব্যবস্থা করা হয়েছে। কি পাবেন তাতে? যেদিন ট্রেনিং হবে 5 দিন বা 7 দিন আপনার ট্রেনিং হবে। ট্রেনিং এর সময় আপনি যখন অনলাইনে ট্রেনিং নেবেন, আপনার জন্য 500 টাকা করে প্রতিদিন নরেন্দ্র মোদী সরকার দেবে। 5 দিন পর পর নরেন্দ্র মোদী সরকার 7 দিন পর পর আপনাকে 500 টাকা করে দেবে। কত টাকা পেলেন? 3500 টাকা, তাই তো? 3500 টাকা মানে ক মাসের লক্ষ্মীর ভান্ডার? ক মাসের? 7 মাসের লক্ষ্মীর ভান্ডার নরেন্দ্র মোদী আপনাকে 7 দিনে দিয়ে দিচ্ছে। এটাই হচ্ছে নরেন্দ্র মোদীর উন্নয়নের মডেল। এটার সাথে দিদি পারবেন। যদি আপনি ট্রেনিং ভালো মতো করে ফেলেন, আপনাকে 15,000 টাকার কুপন দেওয়া হবে। 15,000 টাকার কুপন দিয়ে আপনার জেলার বহরমপুর হয়তো একটা দোকানের নাম বলে দেবে, সেই দোকান থেকে হাতিয়ার কিনতে পারবেন। হাতিয়ার মানে যদি নাপিত হয় তাহলে কাঁচি কিনতে পারবে, যদি মুচি হয় তার জন্য সুচ কিনতে পারবে। 15,000 টাকার কুপন। 15,000 টাকার কুপন মানে 30 মাসের লক্ষ্মীর ভান্ডার। কি ঠিক বলছি তো? 30 মাসের লক্ষ্মীর ভান্ডার নরেন্দ্র মোদী আপনাদের জন্য ব্যবস্থা করছে। তারপর সেই ট্রেনিং হয়ে যাওয়ার পর আপনি যদি চান, প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনায় আপনাকে 5% সুদের হারে 1 লক্ষ টাকা লোন দিবে 18 মাসের জন্য। মাত্র 5% সুদ, এর থেকে কম সুদে ভারতবর্ষের লোন পাওয়া যায়। এমনকি সেই 5% সুদের মোদীর কাছ থেকে টাকা নিয়ে আপনি যদি আপনার বাড়ির বইয়ের নামে পোস্ট অফিসে মোদীর কাছেই জমা রাখেন, সেই মোদী আপনাকে 6.4% সুদ দিবে পোস্ট অফিসে মহিলা সম্মান যোজনার মাধ্যমে। মোদীরই টাকা, মোদীর কাছে জমা রাখবেন, 5% মোদীকে দিতে হবে, আর মোদী আপনাকে দিবে 6.4%। এটা নরেন্দ্র মোদীর উন্নয়নের মন্ডল। আগামী দিনে বাংলাকে নয়, গোটা ভারতবর্ষকে উন্নয়নের জন্য যদি চাই, তাহলে তৃতীয়বারের জন্য আমাদের নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী করতে হবে। নরেন্দ্র মোদীকে আরেকবার ভারতবর্ষের আসনে বসাতে হবে। আমরা সবাই বুঝতে পারছি যে নরেন্দ্র মোদী ছাড়া উপায় নেই। নরেন্দ্র মোদী আপনাদের বাড়ি বাড়ি জল পৌঁছানোর ব্যবস্থা করেছে। কি এখানে কাজ হচ্ছে? হচ্ছে? আমি শুনছিলাম এখানকার মিউনিসিপ্যালিটিও নাকি টাকা পেয়েছে। এখানকার পৌরসভা পেয়েছে 57 কোটি টাকা। শুনে রাখুন, আর এই টাকা দিদি পাঠায়নি, আপনার হকের টাকা। কে পাঠিয়েছে? নরেন্দ্র মোদী পাঠিয়েছে 57 কোটি টাকা।
57 কোটি টাকায় পৌরসভা 3খানা ট্যাঙ্কি বানিয়েছে। 3খানা ট্যাঙ্কি বানানোর সাথে সাথে 2খানা ট্যাঙ্কি ফেটে গেছে। এমন এরা কাটমানি খেয়েছে এই চোরেরা। এই চোরেরা এমন কাটমানি খেয়েছে, 3টে ট্যাঙ্কি 2টো ট্যাঙ্ক আপনাদের পৌরসভার ফেটে গেছে। বাবারে দেখলে কেমন তুমি খেল, ফেটে গেল ফেসে গেল, কালীরামের ঢোল, সেই হচ্ছে অবস্থা। কালীরামের ঢোল বানিয়ে নিয়েছে এরা। আজকে কালীরামের ঢোলের মতো মিউনিসিপ্যালিটির ট্যাঙ্কি ফেটে যাচ্ছে। 57 কোটি টাকা নরেন্দ্র মোদী পাঠাচ্ছে, আর সেই টাকা দিয়ে ট্যাঙ্কি সেই আপনার ঘরে ঘরে জল পৌঁছচ্ছে না। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী থাকলে বিনা পয়সায় এবং আপনার ঘরে ঘরে পাইপের মাধ্যমে পরিশ্রুত পানীয় জল পৌঁছানোর ব্যবস্থা নরেন্দ্র মোদী করে দেবে। সেই দিন আসছে। আমরা এই চোরেরা যারা চুরি করছে তাদের গলা টিপে ওদের পেট থেকে আপনাদের টাকা উদ্ধার করব। আপনাদের টাকা দিয়ে কাজ হবে, আপনারা জল পাবেন, সেই গ্যারান্টি নরেন্দ্র মোদীর গ্যারান্টি। আমরা গ্যারান্টি দিচ্ছি আগামী দিনে আপনার বাড়িতে জল পৌঁছানোর ব্যবস্থা আমরা করব। কিন্তু তৃণমূল কংগ্রেস সরকার থাকলে দেখবেন কিছু বাড়িতে জল পৌঁছবে, কিছু বাড়িতে জল পৌঁছবে না। কিছু বাড়িতে পাইপ পৌঁছবে, আর কিছু বাড়িতে দেখবেন সেই পাইপের মধ্যে কলও নেই। সেই কল হয়তো তৃণমূল কংগ্রেসের নেতারা খেয়ে নিয়েছে। কারণ এই তৃণমূল কংগ্রেসের নেতারা একটা কাজই ভালো করতে পারে। সেই কাজটা কি? সেই কাজটা কি? চুরি, কয়লা পাচার, গরু পাচার। এমন কোনো পাচার নেই যেটা এই তৃণমূল কংগ্রেসের নেতারা করতে পারে না। আর এই চোরেদের কাছে যখন সিবিআই যাচ্ছে, যখন ইডি যাচ্ছে, কিছুদিন আগে শেখ শাহজাহানের কাছে ইডি গেছিল, দেখেছেন তো টিভিতে। ইডির উপরে কি হয়েছে? ইডির উপরে হামলা হয়েছে। শেখ শাহজাহানকে ধরতে পারেনি। 5 দিন পর সুকান্ত মজুমদার কাছে 144 ধারা জারি করেছে পুলিশ। এত ভয় সুকান্ত মজুমদারকে, ভয় বিজেপিকে, ভয় 144 ধারা জারি করতে হয় এই পুলিশ। এই পুলিশ 144 ধারা জারি করে আমাদেরকে আটকানোর চেষ্টা করেছিল। আমার বিরুদ্ধে মামলা দিয়েছে, আমাদের কর্মীদের বিরুদ্ধে মামলা দিয়েছে জামিন অযোগ্য ধারা, যে শেখ শাহজাহানকে ধরতে পারে না সে সুকান্ত মজুমদারকে ধরবে। আমিও পুলিশকে বলে দিয়েছি আমি জামিন নেব না। যদি বাপের বেটা হও গ্রেফতার করে দেখাও, ছুঁয়ে দেখাও, দেখি কত বড় বাপের বেটা হচ্ছে। আসো দম থাকলে। পুলিশকে বলেছি আমাকে আটকানোর আগে, গায়ে হাত দেওয়ার আগে একবার চেক করে নেবেন কোনো ঘুষের পয়সা নিয়েছেন কিনা। ঘুষের পয়সা নিলে সুকান্ত মজুমদারকে হাত দিয়ে স্পর্শ করবেন না। 4.5 বছর এমপি আছি, কারণ বাপের দম নেই একটা আঙুল তুলে বলে যে এর কাছ থেকে 5 টাকা খেয়েছি, এর কাছ থেকে 5 টাকা নিয়ে। আর তৃণমূল কংগ্রেসের যে সমস্ত পুলিশ অফিসার আমাদের গৌরীদা বলছিলেন যে আমাদের মিছিলের পিছন পিছন নাকি এই থানার ওসি বাইক মিছিল করছে। সত্যি করছিল, ভাবতে অবাক লাগে। এই পুলিশদের নামের লিস্ট করুন, লিস্ট করে রাখুন। লোকসভা ভোটের সময় এদেরকে সব কটাকে ট্রান্সফার করাবো, এখানে একটাকেও রাখবো না, সব কটাকে এই চলে যারা তৃণমূল কংগ্রেসের হয়ে দালালি করে। পুলিশের মাইনে তৃণমূল কংগ্রেসের বাবু সোনার পয়সায় হয় না, তৃণমূল কংগ্রেসের পয়সায় হয় না পুলিশের মাইনে। পুলিশের মাইনে আপনার আমার ট্যাক্সের টাকায় হয়। তাই পুলিশকে বলে দিতে চাই বিজেপির হয়ে কাজ করতে হবে না, সোজা হয়ে নিরপেক্ষ হয়ে ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করতে হবে না। কাজ করুন ভারতবর্ষের সংবিধানের হয়ে। আর যদি কাজ করতে না পারেন মাথার টুপি থেকে অশোক স্তম্ভটা খুলে ফেলে দিন, হাওয়াই চটি লাগান, তাহলে মানাবে, মানাবে না। বন্ধুগণ, এই তৃণমূল কংগ্রেসের যে চোরেদের সরকার চলছে, এই চোরেদের সরকার 22শে জানুয়ারি আপনারা জানেন বহুদিনের সংগ্রামের পর 500 বছর আমাদের এই লড়াইয়ের পর রাম মন্দির এসেছে। কি রাম মন্দির এসেছে তো? সবাই খুশি তো? খুশি? তাহলে আমার সরকার বলুন জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম। মুখ্যমন্ত্রীকে বলা হয়েছিল আপনি আসুন রাম মন্দির উদ্বোধনে থাকুন। মুখ্যমন্ত্রী বললেন আমি যাব না। মুখ্যমন্ত্রী রাম মন্দিরে উদ্বোধনে যাবেন না, উল্টে 22 তারিখে কলকাতাতে মিছিল ডেকেছে, নানা ধর্ম সম্প্রদায়ের মিছিল, সব ধর্মের লোকেদেরকে নিয়ে নাকি মুখ্যমন্ত্রী মিছিল করবেন। মুখ্যমন্ত্রী আমি জানি, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে চাই, আমরা জানি আপনার রামের আশীর্বাদ দরকার নেই, আপনি বাবরের আশীর্বাদ নেওয়ার জন্য এটা করছেন। আমরা রাম ভক্ত,
আমরা রামের আশীর্বাদকে এগিয়ে নিয়ে যেতে চাই, এই দেশকে এগিয়ে নিয়ে যেতে চাই। এই দেশ ভগবান রামচন্দ্রের মাতৃভূমি অযোধ্যা, সেখানে ভব্য রাম মন্দির তৈরি হয়েছে, হাজার হাজার কোটি কোটি মানুষের লড়াইয়ের ফলে তৈরি হয়েছে। এই দিনকে আমরা সবাই মিলে উদযাপন করব, জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে। রাম সবার আদর্শ, সবাই মিলে আমরা এই উদযাপন করব 22শে জানুয়ারি। সবাই মিলে রামের মন্দিরের এই যে উদ্বোধন যেদিন নরেন্দ্র মোদী করবে, সেই দিন আমরা নিজের নিজের এলাকায় মন্দিরে মন্দিরে আমরা অনুষ্ঠান করে তাকে উদযাপন করব। আর মাননীয় মুখ্যমন্ত্রী মিছিল করবেন, কোনো অসুবিধা নেই, আপনি মিছিল করুন, আপনি বাবরের পক্ষে হয়ে মিছিল করুন। ভারতীয় জনতা পার্টি রামের পক্ষে হয়ে লড়াই করবে, রামচন্দ্রকে নিয়ে লড়াই করবে। আর আগামী দিনে নরেন্দ্র মোদীর নেতৃত্বে দিল্লির মসনদে আরো একবার নরেন্দ্র মোদীকে বসিয়ে ভারতবর্ষে আমরা রাম রাজ্য প্রতিষ্ঠা করব, রামচন্দ্রের শাসন এই ভারতবর্ষে থাকবে। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী, আমরা জানি যে তিনি হিন্দু ধর্মের লোকেদেরকে খুব একটা বেশি পছন্দ করেন। গত কয়েকদিন আগে উনি মুম্বাইয়ে গেছিলেন ইন্ডি জোটের মিটিং করতে। ইন্ডি জোট ছিলেন তো, তাদের কংগ্রেস আছে, সিপিএম আছে, সব একসঙ্গে। আমরা ছোটবেলায় শুনতাম যে গ্রামে নাকি এরকম জমিদার ছিল, দাপটটারা এমন বাঘে গরুতে নাকি এক ঘাটে যায়, কি তাই তো শুনেছেন কিনা? আগের এমন রাজা ছিল যার দাপটে বাঘে গরুতে এক ঘাটে জল পেত। এখন দেখুন নরেন্দ্র মোদী এমন রাজা যার দাপটে সিপিএম কংগ্রেস সব কোলাকুলি করছে। আগে সিপিএম কে তৃণমূল কংগ্রেস হারমাত বলতো, সিপিএম তৃণমূল কংগ্রেসকে চোর বলতো, আর দিল্লিতে গিয়ে তারা কোলাকুলি করছে। বাংলায় কুস্তি, দিল্লিতে দোস্তি, আর গোটা দেশে মস্তি করে বেড়াচ্ছে। যেখানে চান্স পাচ্ছে হোটেলে গিয়ে মস্তি করে বেড়াচ্ছে। এই চোরেদেরকে আগামী লোকসভা নির্বাচনে আমাদেরকে উপযুক্ত শিক্ষা দিতে হবে। এদের যদি আমরা উপযুক্ত শিক্ষা না দিই, তাহলে পরে আগামী দিনে এরা গোটা দেশটাকে ধ্বংস করবে, গোটা দেশকে ধ্বংস করবে। আজকে পশ্চিমবঙ্গের অবস্থা দেখুন বন্ধুগণ, এখানে প্রচুর সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের বাস। আমরা নরেন্দ্র মোদীর নীতিতে বিশ্বাস করি, আমরা সবার সাথ, সবার বিকাশ, সবার বিশ্বাসের মন্ত্রে বিশ্বাস করি। আজকে নরেন্দ্র মোদী পশ্চিমবঙ্গে 6 কোটি 1 লক্ষ লোককে রেশন দেয়। নরেন্দ্র মোদী বিচার করে দেখে না কে হিন্দু, কে মুসলিম, কে তৃণমূল করে, কে সিপিএম করে, কে বিজেপি করে। যা যে উপযুক্ত 6 কোটি মানুষকে আগামী 5 বছর বিনা পয়সায় রেশন দেবে আমার আপনার নেতা নরেন্দ্র মোদী। এটা ভারতবর্ষের প্রধানমন্ত্রী। আমরা প্রথম মুসলিম ভদ্রলোককে আমরা কাজী মাসুম আক্তার, তাকে পদ্ম পুরস্কার দিয়েছে নরেন্দ্র মোদীর আমলে পেয়েছে। কয়েকদিন আগে মোহাম্মদ শামি ইন্ডিয়া টিমের ফাস্ট বোলার, তিনি অর্জুন পুরস্কার পেলেন। কি দেখেছি তো টিভিতে, আমাদের বাংলার হয়ে খেলে মোহাম্মদ শামি তার নাম। নরেন্দ্র মোদীর বিকাশের মডেল, সবাইকে নিয়ে মডেল। নরেন্দ্র মোদী কাউকে আলাদা করে না, নরেন্দ্র মোদী সবাইকে একসাথে নিয়ে গেল। উল্টো দিকে আপনি তৃণমূল কংগ্রেসকে দেখুন, তুমি বিজেপি করো, তোমার 100 দিনের কাজ নেই। কি দায় হয়তো বিজেপি করলে 100 দিনের কাজ নেই। যারা গরিব মানুষ তাদের রেশনের কার্ড বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে 2রা মের পর থেকে। তাই নরেন্দ্র মোদী 100 দিনের কাজের টাকা বন্ধ করে রেখেছে, বলেছে আগে হিসেব দাও। নরেন্দ্র মোদী টাকা পাঠাবে, তোমরা বান্ধবীর বাড়িতে খাটের তলে লুকিয়ে রাখবে, এটা চলবে না। টাকার হিসাব নরেন্দ্র মোদীকে নিতে হবে, তবে টাকা পাবে, নজর টাকা পাবে। কি হিসাব দেওয়া উচিত কিনা? আপনি যদি আপনার বাড়ির ছেলেকে 50 টাকা 100 টাকা দিয়ে বাজারে পাঠান, বাজার থেকে ফিরে আসার পর আপনি টাকার হিসেব নেন কিনা ছেলের কাছ থেকে? যদি হিসাব না নিই তাহলে কি করবে? ছেলে বকে যাবে, ওই টাকা বিড়ি কিনে খাবে, ঠিক কিনা? তো সেরকম প্রধানমন্ত্রীর জন্য এক একটা রাজ্য হচ্ছে এক একটা ছেলে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এমনি বকে যাবে, বিড়ি কিনবে না কি কিনবে কোনো গ্যারান্টি নাই। সেই জন্য হিসাব চাই, হিসাব দিতে হবে, হিসাব দিলে টাকা পাবে। আমরা কথা দিচ্ছি, আমরা টাকা দিয়ে এনে দেওয়ার ব্যবস্থা করবো। আজকে 2 কোটির বেশি মানুষ প্রধানমন্ত্রীর নেতৃত্বে ভারত বিকশিত ভারত যাত্রায় অংশগ্রহণ করেছে। উজালা যোজনার গ্যাস বাংলার শুধু নয়, গোটা ভারতবর্ষের 10 কোটি মহিলাকে নরেন্দ্র মোদী দিয়েছে। আর দিদিকে বললে, দিদি কি বলে? আমরা লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, লক্ষ্মীর ভান্ডার দিয়েছি, তাই বলে কিনা? তো লক্ষ্মীর ভান্ডার কত টাকা করে পায়? মাসে 500 টাকা, এসসি এসটি হলে 1000 টাকা। আমি হিসাব দিলাম আপনাদের বিশ্বকর্মা যোজনা নরেন্দ্র মোদী কত দিচ্ছে। আর বিজেপি শাসিত রাজ্য দেখুন,
আমাদের পাশের রাজ্য কুচবিহার পার হলে পরে যে রাজ্য শুরু হয় সেই রাজ্যের নাম আসাম। চেনেন তো আসাম? কামরূপ কামাখ্যা যেখানে আছে, সেই আসামে মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা কয়েকদিন আগে কলকাতায় এসেছিল। তার সাথে আমার কথা হচ্ছিল। তাকে বললাম, দাদা আমাদের মুখ্যমন্ত্রী বলছে 500 টাকার লক্ষ্মীর ভান্ডার দেয়, অন্য কোনো রাজ্য সরকার নাকি দেয় না। আমাদের মুখ্যমন্ত্রী হেমন্তদা বললেন, আপনাদের মুখ্যমন্ত্রী গুল মারছে, মিথ্যে কথা বলছে। কেন দাদা? আমি জিজ্ঞেস করলাম কেন? বলছে আমার রাজ্যে আমি মহিলাদের 1250 টাকা করে দিই। 1250 টাকা। কোথায় 500 টাকা? আর আসামের মহিলারা কত পাচ্ছে? 1250 টাকা। আরো দেবো উদাহরণ। বিজেপি কেন উদাহরণ দিচ্ছি? কারণ 26-এ যখন বিজেপি সরকার গঠন হবে তখন আমরা অন্নপূর্ণ যোজনা চালু করবো। 2000 টাকা করে মহিলাদেরকে দেওয়ার ব্যবস্থা করবো। ভারতীয় জনতা পার্টি সরকার দেবে 2000 টাকা করে। বৃদ্ধ ভাতা কি এখন বন্ধ আছে তো? বৃদ্ধ ভাতায় আমাদের রাজ্য দেয় হচ্ছে 1000 টাকা করে। 1000 টাকা। শুনে রাখুন, তৃণমূলের কোনো নেতা যদি বলে যে দিদি বৃদ্ধ ভাতা দিচ্ছে, বার্ধক্য ভাতা দিচ্ছে, কানটা বলে দেবেন। বলে গাধার পর এই 1000 টাকায় 800 টাকা মোদি পাঠায়, 200 টাকা মুখ্যমন্ত্রী দেয়। কত টাকা দেয়? 200 টাকা মুখ্যমন্ত্রী দেয়। আর বিজেপি শাসিত রাজ্য শুনবেন, আমার ঘরে বিশ্বাস করতে হবে না, সবার কাছে এরকম বড় মোবাইল আছে। বড় মোবাইলে গুগল খুলবেন, গুগল করে বিজেপি শাসিত রাজ্য হরিয়ানা, হরিয়ানাতে বৃদ্ধ ভাতা কত দেয় একবার সার্চ করে দেখবেন। 2750 টাকা মাসে মাসে দেয়। আগামী মাস থেকে প্রতি বছর 250 টাকা করে বাড়ায়। এবছর 3000 টাকা বার্ধক্য ভাতা, বৃদ্ধ ভাতার ব্যবস্থা বিজেপির হরিয়ানা সরকার দিচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় 1000 টাকা দিতে পারে না, তারা করতে তাদের কর্মসূচি। অভিষেক ব্যানার্জি বলছে বার্ধক্য ভাতা বন্ধ আছে, 70,000 বৃদ্ধের লিস্ট করেছে, তাদেরকে নাকি উনি মাসে 1000 টাকা করে দেবেন নিজের পকেট থেকে। ভালো কথা। যদি ওখানকার বৃদ্ধরা পায়, তাহলে আপনাদের এখানকার যাদের বার্ধক্য ভাতার নাম আছে তারা পাবে না কেন? তাহলে আপনারাও গিয়ে আবু তাহেরকে ধরুন, আরে বেটা আবু, তুই কেন দিবি না? তোর নেতা অভিষেক ব্যানার্জি যদি নিজের লোকসভার লোকেদের 70,000 লোকেদের যদি 1000 টাকা করে নিজের পকেট থেকে দেয়, তোরাও চুরি করেছিস, তোদেরকেও এই টাকা দিতে হবে। 1000 টাকা করে নিজের পকেট থেকে বার্ধক্য ভাতা সবাইকে দিতে হবে। আর তার থেকে বড় প্রশ্ন, 1 বছর 1000 টাকা করে দিতে গেলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 92 কোটি টাকা খরচ হবে। 92 কোটি টাকা কোথা থেকে আসে? কোথা থেকে পেয়েছে? কি চাকরি করে অভিষেক ব্যানার্জি? কি ব্যবসা? কে বলতে গরু চুরি করেছে, আর কয়লা বালি। সবার আগে আমি সিবিআই এর কাছে অনুরোধ জানাবো, ইডির কাছে অনুরোধ জানাবো, এর তদন্ত করে দেখুন এত কোটি টাকার মালিক অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথা থেকে হয়েছে, তাকে জেলে পাঠানোর ব্যবস্থা করুন। ভারতীয় জনতা পার্টি নয়, পশ্চিমবঙ্গ আপনাদের সাথে থাকবে, পশ্চিমবঙ্গ আপনাদের পাশে থাকবে। তাই বন্ধুগণ, ঠান্ডা পড়ছে, সন্ধে হয়ে যাচ্ছে, আমি আমার বক্তব্যকে বেশি দীর্ঘায়িত করবো না। শুধু আপনারা মনে রাখবেন 24 সালে সেমিফাইনাল হবে। এই সেমিফাইনালে আপনাদেরকে নরেন্দ্র মোদীকে জেতাতে হবে। নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী করতে হবে। কি করবো তো? করবো তো? এই সেমিফাইনালে আমরা জিততে পারি, পশ্চিমবঙ্গ থেকে 35টা সিট দিতে পারি, 26-এর আগে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার ধপাস করে পড়ে যাবে। এই সরকার থাকবে না, এই সরকার ফেল করা সরকার। তাই নরেন্দ্র মোদীকে আরো একবার প্রধানমন্ত্রী করার জন্য আমার সাথে শপথ নিন, 2 হাত ফুট করে বলুন, ভারত মাতা কি, ভারত মাতা কি, ভারত মাতা কি, বন্দে বন্দে বন্দে। পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর, পিসি চোর ভাইপো চোর। আজকে একটা নতুন স্লোগান শেখাবো, বলবেন তো? আমি বলবো চোরেদের এনার্জি, আপনি বলবেন অভিষেক ব্যানার্জি। হবে? চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি, চোরেদের এনার্জি। পিসি চোর ভাইপো চোর।
পিসি চোর, ভাইপো চোর, ভারত মাতা কি, ভারত মাতা কি, জয় জয় শ্রীরাম। ধন্যবাদ, সবাই খুব ভালো থাকবেন।